অ্যালবেয়ার কামু। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1957 সালে 44 বছর বয়সে, আর মারা গেছেন 46 বছর বয়সে 1960 সালে। অ্যালজেরিয়ায় জন্ম 1913 সালে। অ্যালজেরিয়ার নেটিভ মানুষ উনি ছিলেন না, ফ্রান্স থেকে অ্যালজেরিয়ায় আসেন। বহুত্ববাদী বিশ্বাসী, সাঁতার আর ফুটবলে রীতিমতো দক্ষ। 17 বছর বয়সে যখন তার টিউবারকিউলোসিস হয়, যক্ষা রোগে আক্রান্ত হন, তখন থেকে ওর দর্শন চর্চার শুরু। গ্রিক দর্শনে আসক্ত ছিলেন। নিয়েছে শোপেনহাওয়ার, দস্তয়েভস্কি, কাফকা, এইসব মহান লেখকদের চিন্তাভাবনায় উনি বসবাস করতেন। ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি জয়েন করেছিলেন, কিন্তু নিজেকে মার্ক্সবাদী বলতেন না। পার্টি থেকে বিতাড়িতও হন। থিয়েটারের দল ছিল। জঁ পল সার্ত্রের মতো একজন অস্তিত্ববাদী দার্শনিক ছিল তার ঘনিষ্ঠতম বন্ধু। উপন্যাস লিখেছেন বেশ কিছু। আ হ্যাপি ডেথ, দ্য স্ট্রেঞ্জার, আউটসাইডার নামে যার আর একটা পরিচিতি আছে, দ্য ফল, দ্য প্লেগ। আর প্রবন্ধের বই বেশ কিছু আছে, যেমন দ্য ফার্স্ট ম্যান। দ্য ফার্স্ট ম্যান হলো ওর কামুর অসম্পূর্ণ শেষ উপন্যাস। আর প্রবন্ধের বই বলতে দুটো বই, একটা শুরু আর একটা শেষ বলা যায়। শুরুটা হচ্ছে দ্য মিথ অফ সিসাইফাসও বলে, আর দ্য রেবল, এই দুটি। একটা গল্পগ্রন্থ আছে, গল্পগ্রন্থে 5টা বোধহয় গল্প আছে। গল্পগ্রন্থের নাম হচ্ছে এক্সাইল অ্যান্ড দ্য কিংডম। গল্পগুলো ক্রমে এরকম: দি অ্যাডাল্টেরাস ওমেন, দ্য রেনিগেড, দ্য সাইলেন্ট ম্যান, দ্য গেস্ট, জোনাস দ্য গ্রোয়িং স্টোন, এই কটা। 23 বছর বয়সে তিনি একটা থিসিস লেখেন, ক্রিশ্চিয়ান মেটাফিজিক্স অ্যান্ড নিউ প্লেটোনিজম। যাই হোক, এবার আমি যাকে বলে গ্রন্থ সমালোচনা সেরকম না, এই গ্রন্থগুলোর সাহচর্য করে আমার ভিতরে যেটুকু প্রতিক্রিয়া তাই শেয়ার করব, খুবই সামান্য। কামুর প্রথম উপন্যাস আ হ্যাপি ডেথ। এটি প্রথম বয়সের অপ্রকাশিত লেখা। প্রকাশিত হয় মৃত্যুর 11 বছর পর, 1971 সালে। এর দুটো অংশ আছে। প্রথমটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর দ্বিতীয়টা হচ্ছে সচেতন মৃত্যু। এই উপন্যাসটিতে কামুর ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দস্তয়েভস্কির, এই উপন্যাসটিকে উনি কীভাবে পড়েছিলেন তার একটা সুস্পষ্ট ছাপ আছে। জাগ্রিউস বলে একটি চরিত্র, যার অগাধ সম্পত্তি অথচ যিনি অথর্ব, তাকে হত্যা করে মার্স। এই মার্স উপন্যাসের চরিত্রটি ওর বিভিন্ন উপন্যাসেই ঘুরে ঘুরে আসবে, যেমন দি আউটসাইডার ও দ্য স্ট্রেঞ্জার উপন্যাসে। আসলে হ্যাপি ডেথ এই উপন্যাসটা উনি প্রকাশ করেননি, তার কারণ এই উপন্যাসে উনি যা কিছু বলেছিলেন সেটা অত্যন্ত অপরিণত অবস্থায় ছিল এই উপন্যাসে, হ্যাপি ডেথ উপন্যাসে। যেটা প্রকৃতই পরিণতি পায় তার দি আউটসাইডার বা দ্য স্ট্রেঞ্জার উপন্যাসে, সেখানেও চরিত্রের নাম মার্স। তবে এই উপন্যাসেই ওর দর্শনের যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, যেগুলো পরবর্তীকালে একটা পরিণতি পায়, যেমন মানুষের সুখলিপ্সা, উইল টু পাওয়ার, উইল টু হ্যাপিনেস। উইল টু পাওয়ার, উইল টু হ্যাপিনেস প্রায় একই বলা যেতে পারে। আসলে ক্ষমতা মানুষ পেতে চায়, কেননা যে সুখ সে পেতে চায় তার নির্মাণ করবার জন্য যে সামর্থ্য, সেটাই তার উইল টু পাওয়ার। তো যাই হোক, 1936 থেকে 1938, 2 বছর ধরে তিনি উপন্যাসটি লিখেছিলেন। কামুর এই প্রিয় চরিত্র, যার প্রথম আবির্ভাব ঘটে তার প্রথম উপন্যাসে মির্স নামে, এই মির্স চরিত্রটি আবার আবির্ভূত হয় তার প্রথম সার্থক উপন্যাসে দ্য স্ট্রেঞ্জার, 1942 সালে প্রকাশিত হয়েছিল, যার আরেকটা নাম দি আউটসাইডার। এই উপন্যাসের যে মূল দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ঘটনা বর্ণনা করবার যে টেকনিক, সেটা ছিল সোশ্যাল গেজ থিওরি।
বেনথামের প্যানঅপটিকন থিওরি পরবর্তীকালে তো খুবই বিখ্যাত হয়, ফুকো দেরিদার লেখায় ঘুরে ঘুরে আসে। তো যাই হোক, সমাজের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোণ থেকে যে ক্রমাগত আমাদের উপর লক্ষ্য রাখা হচ্ছে, কীভাবে লক্ষ্য রাখা হচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই। কিন্তু এই লক্ষ্য করে চলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমাদের স্বীকৃতি, সম্মান অথবা শাস্তির ক্ষেত্রে, এটা একটা অনিবার্য ঘটনা। এই অনিবার্যতাকে আমরা কেউই খুব একটা এড়িয়ে যেতে পারি না। সমাজ যে খেলা প্রত্যাশা করে, আবেগ, অভিব্যক্তি, ঘটনা, আচার ব্যবহার, ন্যায়, নৈতিকতা, সমাজের যে এই প্রত্যাশিত খেলাগুলো যদি আমি না খেলি, তাহলেই আমাকে অভিযুক্ত হতে হবে। এখানেও মার্স তার মায়ের মৃত্যুর পর থেকে একটি অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়ে। এখন তার শাস্তি হয়, কিন্তু শাস্তির যে মূল প্রেক্ষিত সেটা যে একটি অপরাধের ঘটনা, ঠিক তা নয়। সারা জীবন ধরে সে যে সমাজের নির্ধারণ করে দেওয়া খেলাগুলো সে খেলতে অস্বীকার করে গেছে, এটাই ছিল যেন মূল অভিযোগের জায়গা। আর মার্সো যে আরবীয় মানুষটিকে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন অবাঞ্ছিতভাবে, সেটা ঠিক তিনি চাননি, কোনোভাবে হয়ে গিয়েছে। সেই আরবীয় মানুষটির কোনো নাম দেওয়া হয়নি, এটাও কিন্তু একটা বেশ অন্যরকম ব্যাপার, যেটা কামু ইচ্ছে করেই করেছেন। অর্থাৎ নেটিভ অ্যালজেরিয়ার সঙ্গে ফ্রান্সের মানুষদের যে সম্পর্ক, সেটা এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে ফ্রান্সের লোকজন অ্যালজেরিয়ান মানুষদের ঠিক মানুষের সম্মানই যেন দিতে চান না, তাদের ইন্ডিভিজুয়ালিটি অস্বীকার করেন, তাদের আইডেন্টিটি অস্বীকার করেন, তাদেরকে ধর্তব্যের মধ্যে রাখতে চান না। ঠিক যেরকম অভিযোগ তুলেছিলেন চিনিও অ্যাচিবি। উনি জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস পড়ে বলেছিলেন যে জোসেফ কনরাড আসলে একজন সাম্রাজ্যবাদী মানুষ, এবং উনি আফ্রিকাকে একটা স্টিরিওটাইপে বেঁধে ফেলা পছন্দ করেন, এবং এটা তার উপন্যাসটি যথাযথ আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে না। এই জোসেফ কনরাডের বিরুদ্ধে যে অভিযোগ চিনিও অ্যাচিবি করেছিলেন, সে একই রকম অভিযোগ করে ক্যামেল দাউদ বলে একজন ভদ্রলোক দ্য মার্সো ইনভেস্টিগেশন বলে একটি উপন্যাস লেখেন, যেখানে মূল অভিযোগটা ছিল যে কামুও যথাযথভাবে কিন্তু অ্যালজেরিয়ার নেটিভ ল্যান্ডকে রিপ্রেজেন্ট করেননি। যাই হোক, উপন্যাসের ঘটনা তো প্রায় সবাই জানে। মার্সোর মায়ের মৃত্যু ঘটে, সেখান থেকে এক বন্ধুর সঙ্গে সেখান থেকে তার একটা লাভ অ্যাফেয়ার শুরু হয়। এই মানসিক অবস্থার মধ্যেও সে বিভিন্ন সোশ্যাল এন্টারটেনমেন্টের জায়গায় যায়, তার বন্ধুর সঙ্গে একটা সি বিচে ঘুরতে যায়। তার বন্ধুর এক প্রেমিকা ছিল এক আরবীয় মহিলা, তার সঙ্গে যার ঝামেলা হয়, সেই আরবীয় মহিলার ভাইটি প্রতিশোধ নিতে আসলে বিভিন্ন রকম ঘটনা প্রবাহ চলতে থাকে। তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়, মার্সোর হাতে সেই আরবীয় মানুষটির খুন হয়ে যায়। তো এটা মূল ঘটনা। তারপরে ধর্মীয় ব্যাপারটাও এর মধ্যে আছে। উনি যেহেতু প্রথাগত এবং প্রতিষ্ঠানগত ধর্মকে মানতেন না কামু, কাজেই মার্সো জেলে থাকাকালীন যে খ্রিশ্চান পাদ্রী বারবার আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে খ্রিস্টের বাণী শোনানোর জন্য, খ্রিশ্চান ধর্মের মহত্ব বোঝানোর জন্য, তাকেও বারবার তিনি অস্বীকার করেন। এই ব্যাপারগুলো সব মিলিয়ে উপন্যাসটা একটা দুর্দান্ত ইন্টেলেকচুয়াল ব্যাপার, এবং খুব অসাধারণ একটা স্টাইলে লেখা, নির্মেদ, একদম একটি শব্দ বোধহয় কবিতার মতো লেখা উপন্যাসটি, একটি শব্দকেও যেন বাদ দেওয়া যাবে না। এই উপন্যাসটি পড়া আমার একটা চমৎকার অভিজ্ঞতা, যে কোনো পাঠকেরই এক চমৎকার অভিজ্ঞতা। যদিও উপন্যাসটির ব্যাখ্যা ভালো লাগা তারতম্য বয়সের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকবে, কিন্তু উপন্যাসটাকে অস্বীকার করা যাবে না। এটি কামুর প্রথম এবং সার্থক উপন্যাস, যার জন্য উনি ভুবন বিখ্যাত। আর কিছু না লিখলেও চলত, তার সমস্ত জীবন দর্শন সব কিছুকে এই উপন্যাসটি প্রতিনিধিত্ব করে। কামুরের পরের ভুবন বিখ্যাত লেখা উপন্যাস হচ্ছে দ্য ফল, 1956 সালে বের হয়েছিল। তার সমস্ত লেখালেখির প্রেক্ষাপট অ্যালজেরিয়া থাকলেও এটি একমাত্র লেখা সম্ভবত যার প্রেক্ষাপট হচ্ছে আমস্টারডাম। বিভিন্ন ক্যানেলে ছড়িয়ে থাকা একটা সুন্দর শহর আমস্টারডাম, যেটি অবশ্য কামুর কাছে মনে হয়েছিল যে একটা নরকের প্রতিরূপ, একটা মিডল ক্লাস হেল। এর নায়ক কিন্তু মার্সো না, এর নায়ক হচ্ছে ক্ল্যামেন্স। এখানে একটা মদের দোকান, একটা বারের কথা ঘুরে ঘুরে এসছে বারবার, নামটা চমৎকার। সে বারের নাম হচ্ছে
দ্য মেক্সিকো সিটি। তো অচেনাকে পথ দেখানো, অন্যকে বাসে সিট দেওয়া, দরিদ্রকে ভিক্ষে দেওয়া, অন্ধদের রাস্তা পার করে দেওয়া, এগুলো ক্ল্যামেন্স খুব উপভোগ করে। এইসব গুণ যেন নিজেই নিজের একটা পুরস্কার, সে বেশ আত্মতৃপ্ত অবস্থায় থাকে এইসবের মধ্যে। তো এরকমভাবে দিন যাপন তার চলে, অফিসে কাজ করে, একটা মনোটোনাস জব, ক্লেরিক্যাল কাজ। এইবার একদিন এইসবের মধ্যে রাত্রে বাড়ি ফেরার পথে একটা ব্রিজের উপরে কালো পোশাক পরা এক মেয়েকে দেখতে পায়। নির্জন সেতুর উপর থেকে সে নিচে ঝাঁপ দেয়। ও যখন সেই ব্রিজের উপর থেকে নিচের নদীর উপরে ঝুঁকেছিল বা ক্যানেলের উপর ঝুঁকেছিল, তখনই কামু বুঝতে পেরেছিল যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও সে থামেনি, চলে গিয়েছিল। যখন পার করে যায়, সে মেয়েটিকে শব্দ পায়, জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ, খানিকটা আর্তনাদ, তারপর নৈশব্দ, বৃষ্টির শব্দ, সবই থাকে। এরপর থেকে ক্ল্যামেন্স নিজের নিরাপত্তা নিয়ে একটা অদ্ভুত উদ্বেগ অনুভব করা শুরু করে। তার মনে হয় জলের শব্দমাত্রই একটা হাসি তার অস্তিত্বকে লক্ষ্য করে, তার সব কিছুকে নিয়ে জল থেকে উঠে আসা হাসি। এবার বুঝতে পারে নিজেকে নিয়ে যে ভাবমূর্তি সে তৈরি করার চেষ্টা করে ক্রমাগত, নিজের সুখের জন্য যে সুখ নির্মাণ করবার চেষ্টা করে ধারণাগতভাবে, এসবের কোনো মানে নেই। নিজেকে নিয়ে যে ভাবমূর্তি, তার কোনো মানে নেই। এর মাঝখানে একবার আরেকটি ঘটনা ঘটে। এক বাইক বাহকের সঙ্গে তার সামান্য পথে বচসা হয়। সেই বাইক বাহক তাকে একটা ঘুষি মেরে চলে যায়। তখনও এটা বুঝতে পারে যে এই যে তাকে প্রহার করা হলো, প্রহার আসলে তার শরীরকে তো করা হয়নি, করা হয়েছে তার সমস্ত আইডেন্টিটিকে, তার ইন্ডিভিজুয়ালিটিকে, তার পার্সোনালিটিকে, তার ভাবমূর্তিকে। প্রায় কারোর কাছে কোনো মানে নেই এসবের। সে যদি নিজে এইভাবে ব্যাপারটাকে না দেখে, তার নিজের কাছেও কোনো মানে নেই। পুরো ব্যাপারটি একটা মে বিলিভ ওয়ার্ল্ড, যার মধ্যে সে মনে করছে যে আমি তৃপ্ত আছি, আমি সুখী আছি। সারা জীবন ধরে সম্মান, স্বীকৃতি আর ক্ষমতার জন্য যে প্রয়াস, সব অর্থহীন। এমনকি সারা জীবন ধরে সম্মান, স্বীকৃতি আর ক্ষমতা না পাওয়ার জন্য যে প্রয়াস, তাও অর্থহীন। অর্থাৎ প্রয়াসের অর্থ নেই, বিপরীত প্রয়াসেরও কোনো অর্থ নেই। শুধু অন্তহীন তাড়া করে চলে জল থেকে উঠে আসা সেই হাসি, ঈশ্বর মৃত। এরকম একটা পরিস্থিতিতে শুধু সহানুভূতি আর হৃদয় একটা তৃপ্তির মতো হয়ে আসতে পারে, ভালোবাসা একটা তৃপ্তির মতো হয়ে আসতে পারে, আমার হতাশাকে মেনে নেওয়াটা একটা তৃপ্তির মতো হয়ে আসতে পারে। এখন এই সমস্ত অর্থহীনতাকে স্বীকার করতে করতে তার শুধু মনে হলো, যদি আরেকবার সেই দ্বিতীয় সুযোগ পেতাম, মেয়েটি ঝাঁপিয়ে পড়ছে, আমি উদাসীনভাবে পিছন থেকে হেঁটে না গিয়ে যদি দৌড়ে গিয়ে ধরতে পারতাম তার হাত, তাহলে হয়তো আমি দুটো জীবনকে বাঁচাতে পারতাম, একটা সেই মেয়েটির আর একটা নিজের। কামু এই উপন্যাসটা শেষ করছেন এরকম একটা প্রার্থনা দিয়ে, ও মেয়ে, আবার নিজেকে ছুড়ে দাও সেই জলে, যেন আমাদের দুজনকেই বাঁচানোর সুযোগ আমি পাই আরও একবার। এরপর আমি বলবো দ্য মিথ অফ সিসিফাস বা দ্য মিথ অফ সিসাইফাসের কথা, 1942 সালে প্রকাশিত। জীবনের অর্থের জন্য মানবিক হাহাকার আর তার উত্তর হিসেবে মহাজগতের এই নির্মম উদাসীনতা, এটাই এই উপন্যাসের মূল বিষয়। এই উপন্যাসটি পাস্কালকে তিনি উৎসর্গ করেন, বিখ্যাত দার্শনিক। তার পেন্সি বলে একটা লেখা হয়তো আমরা অনেকেই পড়েছি। আত্মহত্যা বৈধ না অবৈধ, আত্মহত্যা বৈধ না অবৈধ, কামুর মতে এটাই দর্শনের মূল প্রশ্ন। আর যত বিষয় আছে, যার যত ইস্যু আছে দর্শনে, সে সবই অতিরিক্ত বিষয়। আমাদের জন্ম, মৃত্যুর বৈধতা, অস্তিত্বের বৈধতা, এসব কোনো যুক্তিবাদী ব্যাখ্যা করতে পারে না। এটাই অ্যাবসার্ড, অবাস্তব। এই অবাস্তবতাকে অস্বীকার করা সম্ভব নয়, এবং এই অবাস্তবতাকে অস্বীকার করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো, সেটাই আসলে দার্শনিক আত্মহত্যা।
এই অবাস্তবতাকে অস্বীকার করে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ততে পৌঁছাই, যেগুলো আমাদের প্রতিষ্ঠানগত রাজনীতি এবং প্রতিষ্ঠানগত ধর্ম হয়ে ওঠে। যুক্তির কাছ থেকে প্রত্যাশা মুক্ত হতে হবে। কামর মতে এটাই সুস্থিরতার একমাত্র পথ। কোনো মানদণ্ড, কোনো নৈতিকতার মানদণ্ড, উন্নতি অবনতি, কোনো মূল্যবোধেরই মানে নেই। শুধু অস্তিত্ব, শুধু সার্ভাইভ করা, এটাই এমন একটা বিষয় দ্যাট ভ্যালিডেটস ইটসেলফ, দ্যাট নিডস নো আদার ভ্যালিডেশন। কোনো অর্থ নির্মাণই এর জন্য যথেষ্ট হতে পারে না এবং যথাযথ হতে পারে না। অস্তিত্ব নিজেই তার সব কিছু, নিজেই তার উত্তর, অনুত্তর এবং ধারণাতীত একটা বিষয়। এই উপন্যাসে তিনি প্রথম যখন তার বক্তব্যটা উপস্থাপন করতে থাকেন, তার ধাপে 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 একটা তীব্রতায় নিয়ে যান। প্রথম পর্যায়ে তিনি উদাহরণ দেন তিনজনের, মানে তিনটি ক্যাটেগরির বলা যেতে পারে। প্রথম ক্যাটেগরিতে হচ্ছে ডন জুয়ান, দ্বিতীয় হচ্ছে অভিনেতা, তৃতীয় হচ্ছে দিগ্বিজয়ী। এবং এই তিন ক্যাটেগরির বিশ্লেষণের মধ্যে দিয়ে উনি বলতে চান যে আমি যদি ডন জুয়ানের জীবন দেখি, কোনো অভিনেতার জীবন দেখি, কোনো দিগ্বিজয়ের জীবন দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবন কতটা ক্ষণস্থায়ী, আমাদের খ্যাতি কী ক্ষণস্থায়ী। মহৎ বলে কিচ্ছু হয় না, যেটা চিরস্থায়ী হতে পারলো না তার আবার মহত্ব কিসের, সেটা মহৎ হয় নাকি? এরপর তিনি দস্তয়েভস্কির ডায়েরি অফ আ ওয়ারিয়র, দ্য ব্রাদার্স কারামাজভ, এই উপন্যাসগুলো আলোচনা করেন তার মতো করে, এই পাঠ প্রতিক্রিয়া, মানে উপলব্ধি প্রতিক্রিয়া হিসেবে। কামু কাফকার একজন একনিষ্ঠ পাঠক, কিন্তু এই দ্য মিথ অফ সিসাইফাসে তিনি বলেন কাফকা ব্যর্থতার কারণ কামুর মতে কাফকার অন্তর্নিহিত আশাবাদ, যেটা একটা আত্মপ্রবঞ্চনার মতো। চারপাশে যে কোনো উত্তর নেই, আমার জীবনের যে কোনো অর্থ নেই, এটাকে আমি মানতে পারবো না কেন? এই মানতে না পারাটাই আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা, এটাই কামুর মত। সিসাইফাসের নির্বিচার ও তৃপ্ত মেনে নেওয়া একটি পরিণত যাপন হতে পারে আমাদের কাছে, আর কিছু নয়। আমরা তো জানি সিসাইফাসকে দেবতারা শাস্তি দিয়েছিল, সেই শাস্তি হচ্ছে চিরন্তন ব্যর্থতা। একটি পাথরকে ঠেলে নিয়ে পাহাড়ের উচ্চ চূড়া বিন্দুটিতে রাখবে, যেখানে পাথরটি থাকবে না, আবার গড়িয়ে পড়ে যাবে, পাহাড়ের ঢালবে, তাকে আবার প্রচেষ্টা শুরু করতে হবে, পাথরটিকে ঠেলে ঠেলে আবার সেই পাহাড়ের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। অর্থাৎ সিসাইফাস এমন একটি কাজে উনি যুক্ত হয়েছেন, এমন একটি কাজে তাকে নিয়োগ করা হয়েছে যে কাজে তিনি সফলতা পাবেন না কোনো দিনই। একটা অনন্ত ব্যর্থ প্রয়াসের সঙ্গে তার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু সিসাইফাস সেটাকে মেনে নিয়েছে, যার ফলে সে গান গাইতে গাইতে ওঠে, গান গাইতে গাইতে নামে। এই যে তৃপ্তি, এই যে সমাধান তিনি যেখানে পৌঁছেছেন, তার একমাত্র উৎস হচ্ছে তিনি মেনে নিয়েছেন যে শুধু বেঁচে থাকা, যার মানে নেই কোনো, এই মেনে নেওয়া। যাই হোক, এটিকে এক্সিস্টেন্সিয়ালিজম বলে অনেকে বলতে পারে, কিন্তু এক্ষেত্রে শ্রোতাদের জ্ঞাতার্থে জানাই যে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদী শব্দটিকে কামু সারা জীবনই প্রত্যাখ্যান করেছেন। যেমন নিজেকে মার্কসিস্ট বলাটাই তিনি কখনো পছন্দ করেননি, যদিও কমিউনিজমে তার আস্থা ছিল, তিনি কমিউনিস্ট পার্টিও করতেন, যদিও কমিউনিস্ট পার্টি থেকে তিনি বিতাড়িত হন। কমব্যাট বলে একটি পত্রিকার সম্পাদনা করেছেন। তবে প্রসঙ্গত এসবও বলি, এই সবই তিনি কিন্তু নিজস্ব জীবনযাপনের মধ্যে দিয়ে পরীক্ষা করতে করতে গ্রহণ করেছেন, লিখেছেন, বলেছেন, এবং এই আন্তরিকতা কোনো ফাঁক ছিল না, যার ফলে কিছু মানসিক চাপে তাকে পড়তে হয়। নোবেল প্রাইজ পাওয়ার আগে তো একবার মেন্টাল ব্রেকডাউনের জন্য তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে এত কম বয়সে তার আগে শুধু আরেকজনই নোবেল পান, তিনি রুডিয়ার্ড কিপলিং। 46 বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান। যাই হোক, মার্কসিজম তিনি কমিউনিস্ট পার্টি করলেও কোনো প্রাতিষ্ঠানিক মতবাদের
অথরিটেরিয়ান বিষয়টিকে উনি মানতে পারতেন না। ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক ছিলেন, যেখানে সার্ভাইভ করে যাওয়াটাই আমাদের জীবনের একমাত্র পন্থা এবং একমাত্র যাপন, সেখানে অথরিটিকে মেনে নিয়ে বাঁচতে চাওয়া তো একটা প্রবঞ্চনা এবং একটা ডিপ্রাইভেশন, সেটা মেনে নেওয়ার কোনো মানেই হয় না, মানে কোনো প্রশ্নই নেই। তার মতে অ্যাবসার্ডিস্ট হওয়া মানে আত্মহত্যার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করে জীবনের অর্থহীনতাকে মেনে নেওয়া, যার ফলে মিথ অফ সিসাইফাস তিনি আত্মহত্যার সমস্ত সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন একটা ছাত্রের ভাষায় ব্যাড ফেইথ হিসেবে। অত্যন্ত বহুত্ববাদী ছিলেন তিনি। তিনি একটা নিউ মেডিটেরানিয়ান কালচারের কথা বলেন, যেখানে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন রকম সাংস্কৃতিক অ্যামালগ্যামেশন ঘটবে, মিশ্রণ ঘটবে। এরপরে দ্য প্লেগ উপন্যাসের কথা বলতে হয়। প্লেগ উপন্যাস হচ্ছে দ্য সিটি অফ ওরান। সেখানে যদিও প্লেগের ঘটনা ঘটেছিল, কিন্তু খুবই বিক্ষিপ্তভাবে, এবং উপন্যাসে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেরকমভাবে নয়। তবে এই উপন্যাসে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, এই উপন্যাস ধরে ধরে তিনি দেখান প্রত্যেকটা ঘটনা তুলে এনে, যদিও কাল্পনিক ঘটনা, কিন্তু ক্রাইসিসটা তো এরকম মানুষ, এরকম সংকট তো মানুষ, এরকম সংকটের মুখোমুখি তো মানুষ হয়। তো এই সংকটটাকে তুলে এনে তিনি দেখান যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় আদর্শবাদ ছাড়াই প্রকৃত অর্থে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। এই প্লেগে যেভাবে মানুষ একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তার উৎস কোনো রাজনীতি ছিল না, ধর্ম ছিল না। অর্থাৎ রাজনীতি এবং ধর্ম ছাড়াও যে একটা আদর্শ জীবনযাপনে আমরা পৌঁছাতে পারি, এই প্লেগের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই উপন্যাসটি অত্যন্ত সফল উপন্যাস এই দৃষ্টান্ত স্থাপনের ব্যাপারে, যে প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান ব্যতি রেখেই আমরা বাঁচতে পারি, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপরে বলবো দ্য রেবেল প্রবন্ধ। এটি মিথ অফ সিসাইফাসের সিকুয়েল। ন্যায় অন্যায়ের প্রচলিত ধারণায় আমি সম্মোহিত নই, এটা বলাই বিদ্রোহী হওয়া। যে সমাজে যা কিছু প্রচলিত আছে প্রতিষ্ঠানগত, তাতে আমি মুগ্ধ নই, এটাই যথেষ্ট একটা মানুষকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করবার জন্য। যখন বাইরের ধারণাগুলির উপর থেকে আমাদের বিশ্বাস ও মুগ্ধতা চলে যায়, তখনই নিজের প্রকৃত বেঁচে থাকা আমাদের কাছে উপলব্ধি যোগ্য হয়ে আসে। মানুষ যত সংবেদনশীল হয়ে উঠবে, ততই সে ধারণাগত বা মতবাদ নির্ভর যাপনে আস্থা হারাবে। মতবাদ নির্ভর সমাজ ও সভ্যতার অগ্রগতি মানুষকে কেবলই আরও যন্ত্রণার দিকে নিয়ে চলেছে। এই প্রবন্ধটি তার বন্ধু শাস্ত্রে ঘোরতর অপছন্দ করেছিলেন, এবং কথিত আছে এই প্রবন্ধটিকে কেন্দ্র করেই দুই বন্ধুর মধ্যে সেপারেশন শুরু হয়ে যায় এবং একে অপরের প্রায় ধারণাগত প্রতিপক্ষে পরিণত হন। আসলে এই রিবেল প্রবন্ধটির মধ্যে দিয়ে প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করবার যে হুঙ্কার উনি দিয়েছিলেন, সেটা কমিউনিস্ট পার্টির অথরিটিকে অস্বীকার করে যায়, যেটা ছাত্র মানতে পারেননি। তার মনে হয়েছিল কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানের চরিত্রটা পাল্টা, কিন্তু প্রতিষ্ঠান থাকুক, কমিউনিজম যেটা বলে। যাই হোক, এরপরে নাটক পরপর আছে। এক্সাইল অ্যান্ড কিংডম গল্পগ্রন্থটিও পাঠ কিন্তু খুব চমৎকার অভিজ্ঞতা। ওখানে অ্যাডাল্টেরাস ওয়াইফ বলে একটি গল্প, অ্যাডাল্টেরাস ওম্যান, খুব ভালো লেগেছে, যেখানে অ্যাডাল্টারি একটি মহিলা করে তা অন্য কোনো পুরুষের সঙ্গে নয়, নক্ষত্রখচিত রাত্রির সঙ্গে। তো যাই হোক, এই আমাদের ভারতীয়রা কর্মবাদে যেমন বিশ্বাস করি যে কর্ম মানে আমার ইচ্ছে, আকাঙ্ক্ষাটাই কর্ম, আকাঙ্ক্ষা শুদ্ধি করলেই কর্মশুদ্ধি হবে, এছাড়া হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরপরে পরপর যে নাটকগুলো আছে তার মধ্যে আমি বলবো দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং এই নাটকের কথা। এই নাটকটা একটা সত্যিকারের ঘটনার উপরে তৈরি, যে ঘটনাটির উল্লেখ তিনি দ্য আউটসাইডার বা দ্য স্ট্রেঞ্জার উপন্যাসেও করেছেন। ঘটনাটা হলো, পরিচয় গোপন করে একজন মানুষ, মানে একজন সন্তান ফিরে আসে। বিষয়টা এইভাবে বলা যেতে পারে যে পরিচয় গোপন করে ফিরে আসা সন্তান তথা এক ভাইকে না জেনেই টাকার লোভে এক হোটেলের মালকিন এবং তার মেয়ে খুন করে। গ্রিক ট্র্যাজেডির ধরনে প্রতিটি চরিত্র এখানে আলাদা আলাদা করে নিজেদের কাজটি বৈধতা তথা অনিবার্যতার ব্যাখ্যা দেন, কিন্তু সিদ্ধান্ত সেই এক, সুখ নেই, এটি অনিবার্যতা, এটা মেনে নেওয়াই শান্তি ও আনন্দ
না মানেই দুঃখ। ক্যালিগুলা এর পরের নাটক যেটা বলবো, আসলে নিজেকে সৃষ্টি ও ধ্বংস না করে কোনো সৃষ্টি আর ধ্বংসই সম্ভব হয় না। ক্যালিগুলা শেষ পর্যন্ত এক মহৎ আত্মহত্যার কাছে পৌঁছানোর গল্প। এরপরেও বেশ কিছু নাটক আছে, দ্য স্টেট অফ সিজ, দ্য জাস্ট অ্যাসাসিনস। দ্য জাস্ট অ্যাসাসিনস নাটকটা রাজনৈতিক নাটক। আসলে রাজনৈতিক হত্যা কি আদৌ বিপ্লবের অংশ নাকি মানবতার খুন, এটাই বিষয়। রিকোয়াইম ফর আ নান, এটা ফকনারের একটা উপন্যাসের নাট্যরূপ। দ্য পজেসড, পরবর্তীকালে নাম হয় ডিমন্স, দস্তয়েভস্কির উপন্যাসের নাট্যরূপ। কামুর আরেকটা দেখার কথা বলতেই হয়, সেটা হচ্ছে রিফ্লেকশনস অন দ্য গিলোটিন। এটি একটি প্রবন্ধ এবং এই প্রবন্ধটি হচ্ছে মৃত্যুদণ্ড বিরোধী। ক্যাপিটাল পানিশমেন্ট ইজ আ প্রিমেডিটেটেড অ্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার, এটাই ছিল ওর মতামত। তিনি বলছেন সশ্রম কারাদণ্ড চলতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড সমস্ত দেশেই সভ্যতার স্বার্থে নিষিদ্ধ হওয়া উচিত। তা কামুর বেশ কিছু কথা রীতিমতো প্রবাদ প্রবচনে পরিণত হয়েছে। যদি বাংলায় বিষয়গুলোকে বুঝতে চাই, তাহলে কথাগুলো এরকম হতে পারে: মানুষের সংগ্রামই মানুষের মহত্ব, এর কোনো সফলতা বা ব্যর্থতা হয় না। হেমন্তকালে প্রতিটি পাতাই এক একটা ফুল। অথবা এই কথাটি, পিছনে থেকো না, নেতৃত্ব দেব না, সামনে থেকো না, অনুসরণ করব না, পাশে হাঁটো, বন্ধু হব। দেকার্তের একটা বিখ্যাত কথা আছে না, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম। ওটাকে অনুসরণ করে কামুর একটা বিখ্যাত কথা, আই রেবল দেয়ার ফর আই এক্সিস্ট। এবং তার শেষ কথা, যেটা আমার খুব পছন্দের, মানুষই একমাত্র প্রাণী যে তার স্বরূপকে অস্বীকার করে। মানুষের গল্প সবসময় অসম্পূর্ণ। সমুদ্র আকাশকে ভালোবাসা যায়, মুগ্ধ হওয়া যায় অনায়াসে, কিন্তু বোঝা যায় না কখনোই সম্পূর্ণ করে। এই হচ্ছে মানুষের গল্প। তো কামুর গল্প আমরা এইভাবেই করলাম, এভাবেই শেষ করলাম। বন্ধুরা সকলে ভালো থাকবেন। আমি এভাবেই আমার পছন্দের লেখকদের সম্পর্কে আমার যে প্রতিক্রিয়া, সেগুলো ভাগ করে নেব সকলের সঙ্গে। আপনারা সঙ্গ দেবেন। ধন্যবাদ।